তাইজুল কোর্টের সাজানো রায়টা পাঠ করা হলো, বিচারপতিদের দিয়ে পাঠ করানো হলো। এই রায়টা কি হবে এটা আমরা আগের থেকেই জানতাম। তারপরও আজকে সকালে একজন আমাকে ফেসবুকে বললেন যে ভাই, প্রথমে এই শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হবে এবং এই যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামাত শিবির এরা শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলবে এবং তখন পরবর্তীতে এইটা কনভার্ট করা হবে মৃত্যুদণ্ডে। আমি বলেছিলাম যে ভাই, এত নাটক করার সময় তো তাদের হাতে নাই। এই যে নাটক, মানে কোথায় কার বিদায় ঘন্টা বাজছে, কার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এটা আমরা যতটুক জানি বা না জানি, এটা ডক্টর ইউনূস খুব ভালো করেই জানে। তাইজুল ছাত্র জীবনে যারে বলা হতো যে উঠতে ভুল বসতে ভুল শিবিরের তাইজুল, সেই তাইজুল আজকে এই আইসিটিতে যেটা কাজটা করলো, এটার কনসিকুয়েন্স আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আজকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো না। শুরুতে হলো একটা মামলা, একটা অবৈধ কোর্ট। এই কোর্টটা করা হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এইসব যে মুক্তিযুদ্ধে এইসব অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচারের জন্য। সেটাকে একটা অবৈধ অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানকার বিভিন্ন কাল্পনিক বানোয়াট অভিযোগ এনে, মানে পুরো বিষয়টা ইল্লিগাল। আমি ইল্লিগাল বলছি তা না। এই কোর্টে একজন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, তিনি অ্যাডভাইজার হিসেবে আছেন। টবি ক্যাটম্যান নিজেই বলেছিলেন যে শেখ হাসিনার বিচার আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে করি, সেটা নেদারল্যান্ডসের হেইগে। কিন্তু তাইজুল বাহিনী রাজি হয়নি, কারণ হেগে গেলে তো আর এইভাবে মনের মতো ইচ্ছা মতো বিচার ম্যানিপুলেট করা যাবে না। তাইজুল বাহিনী সমস্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আইসিটিতে অবৈধভাবে এই মামলাটার বিচার করেছে। এই মামলার এতগুলো অসঙ্গতি, প্রথমত তো এই কোর্ট অবৈধ, দে হ্যাভ নো রাইটস। এই অপরাধ যারা যেগুলো দাবি করছে এটা বিচার করার জন্য এই আদালতটা অ্যাপ্রোপ্রিয়েট আদালত না, তারা নর্মাল আদালতে যাইতো। তো এটা প্রথমেই মানে বাতিল হয়ে যায়, তারপরে আসলে আর কোনো আলোচনার দরকার হয় না। তারপরেও কিছু বিষয় আমি একটু আলোচনা করতে চাই। এইখানে এই তাইজুলটা কে? এইখানে যখন 71-এর মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধী এদের বিচার হচ্ছিল, তখন তাইজুল ছিল ওই অপরাধীদের আইনজীবী। সে এখন পোল্টি খেয়া হয়ে গেছে চিফ প্রসিকিউটর, সরকার পক্ষের আইনজীবী। এটা কেমনে হয়? এখানে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা সম্ভব না। জাতিসংঘকে আয়না আপনি একটা তদন্ত করাইলেন, তদন্তের রিপোর্ট দিলেন, জাতিসংঘ বলতেছে 1400 মারা গেছে, আপনি বলতেছেন 800 মারা গেছে। সেই সময় পেপার টেপার ঘাইটে দেখা যায় 150-200। এই 150-200 আবার কারা মারছে? কিছু মারা গেছে পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। কেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী গুলি করেছিল? বিকজ জাতীয় স্থাপনা, কেপিআই, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করছিল, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে। এবং পুলিশ যে গুলি করেছে এই সবগুলো কিন্তু ডকুমেন্টেড এবং আইন মেনে করা হয়েছে। পুলিশ যে আইন মেনে গুলি করেছে এটা আমি বলছি না, এটা কে বলছে? এটা জাতিসংঘের যে তদন্ত, এই হিউম্যান রাইটস কমিশনের যে তদন্ত রিপোর্ট, সেখানে কিন্তু এই যে অনুচ্ছেদ 98, 99, 111, 300, 314-তে এই ধরনের পুলিশি অ্যাকশনকে বৈধতার কথা বলা হয়েছে। তাহলে এবার বলেন যে এইখানে যতগুলো ডেড বডি পড়েছে সব কি পুলিশের গুলিতে? তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি যে সিএমএইচে আহত আনসারদের দেখতে গিয়ে বললেন যে 7.62 বোরের যে গুলিটা, সেই গুলি নাকি পুলিশের কাছে, সেই অস্ত্র পুলিশের কাছে থাকে না। তাহলে এই স্পেশাল রাইফেল, এই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল? শুভ আফ্রিদি নামে একজন আর্মি থেকে বরখাস্তকৃত, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি এই আন্দোলনে স্নাইপার রাইফেল নিয়ে ছিলেন, তিনিও গুলি করেছেন। এই যে মুগ্ধ মারা গেছে, মুগ্ধর বাবা বলেছে যে মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি,
এই যে রংপুরের আবু সাইদ মারা গেছে, আবু সাইদের বুকে রাবার বুলেট লেগেছে, তার পোস্টমর্টেম 5 বার চেঞ্জ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মাথার পেছনে ক্ষত। এই মাথার পেছনে ক্ষতটা কোত্থেকে আসছে? কেন আবু সাইদকে ঘটনাস্থল থেকে আহত হওয়ার পরে কোথাও নিয়ে যেয়ে তাকে 4.5-5 ঘন্টা পরে রংপুর মেডিকেল আনা হলো? কেন সেইখানে ক্যামেরা ফিট করা ছিল? এবং ক্যামেরাগুলোর অবস্থান দেখবেন যে বিভিন্ন ইনসিডেন্টে ক্যামেরাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে আহ, বন্দুক দেখাচ্ছে, ক্যামেরা ফিট করে আছে বন্দুকের দিকে, কিন্তু ওই গুলিটা কোথায় গেছে এইটা আর ক্যামেরা দেখাচ্ছে না। ওই গুলিটা কি মানুষের গায়ে লেগেছে, নাকি কনক্রিটে লেগেছে, না মানুষের পায়ে লেগেছে? সো পুরোটা যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান ছিল, কনস্পিরেসি ছিল, যেটা ডক্টর ইউনূস বলেছে, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে এই পুরো বিষয়টাকে আমরা দেখতে পাই। আরো অনেক অনেক ফার্স এখানে একজন আইনজীবী দিছে। এই এই যে ক্যাঙ্গারু কোর্টে এরকম একটা ক্যামেরা ট্রায়াল হয়েছে, এবং সেটা দেখেন ধর্মের কল বাতাসে নড়ে, নইলে এই আমির হোসেন যে বিচারপতিদের সাথে হাইসা হাইসা কথা বলতেছে, সেটা আমরা কিভাবে পেলাম? কারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতার নামে? এখানে রোহিঙ্গারা এসেছিল, এখানে দেশি বিদেশি জঙ্গিরা অংশগ্রহণ করেছিল, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে তারা দাবি করেছে যে বাংলাদেশের এই জঙ্গি অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল। এই যে মোহাম্মদপুরের বিহারীপট্টির থেকে বিহারীরা এসেছিল। তো এটা তো ছাত্র জনতার আন্দোলন ছিল না? 5টা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে এই রায় দেওয়া হলো। সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং কদিন আগেই চিফ প্রসিকিউটর তাজুল বলছে যে আমার উপরে প্রেশার করে লাভ নেই, আমি চেষ্টা করছি যত দ্রুত এই বিচার করা যায়। মানে একে তো প্রহসনের বিচার, সেটা আবার স্পিড। আমি ওই যে প্রথমেই বলেছি তাদের হাতে খুব সময় কম, তারা মনে করছে যে এইভাবে একটা বিচার করলে বোধহয়, আমি জানি না হোয়াট দে উইল অ্যাচিভ ফ্রম ইট। আপনি যদি চিন্তা করেন 5ই আগস্টে কিন্তু তাদের মূল প্ল্যান ছিল শেখ হাসিনাকে হত্যা করা, এবং সেই প্ল্যানটা ছিল জামাতের, এবং এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তাতে এগ্রি করেছিলেন। এই সেটা যদি চিন্তা করি আমরা, তাহলে তো শেখ হাসিনা বেঁচে আছেন, দেশের বাইরে নিরাপদে আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 71 সালে পাকিস্তানের কারাগারে বন্দী, তখন 8টি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল। রাজনীতিতে সেই পুরনো হিসাবটা কিন্তু আবার ফিরে এসেছে। সুতরাং তারা শেখ হাসিনাকে ধরতে পারেনি, এখন যত রাগ ছাড়ছে। কিন্তু এটা করে কি তাদের শেষ রক্ষা হবে? ডক্টর ইউনূসের কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে? এই যে ডক্টর খলিল ভারতে যাবেন, সম্ভবত আগামীকাল যাবেন, হি উইল ফিল দ্য হিট, তিনি টের পাবেন। আর সবশেষে একটা কথা, বেশ কিছু ফোন পেয়েছি, অনেকেরই মন খারাপ। যারা খুব মন খারাপ করছেন তাদের প্রতি আমার একটা পরামর্শ, যে মন খারাপ হলে মন খারাপ করতে হয়। যে কোনো ঘটনার যদি কোনো প্রতিক্রিয়া থাকে, যদি স্বাভাবিকভাবে কোনো প্রতিক্রিয়া হয়, অ্যালাউ দ্যাট, কিন্তু ভেঙে পড়া যাবে না। আমরা 15 মাস অতিক্রম করে এসেছি, এবং এই 15 মাসে 5ই আগস্ট আমাদের অবস্থান কোথায় ছিল, আজকে আমাদের অবস্থান কোথায়, আজকে শেখ হাসিনা কোথায়, জাস্ট হিসাবটা দেখেন। জাস্ট সময়ই শেখ হাসিনাকে রাজস্বিকভাবে ফিরিয়ে আনবে। সো আমরা তো ক্রমশ শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছি। তারা আজকে 32 ভাঙার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। 32 তো আসলে কিছু নাই, বেসিক্যালি গুড়িয়েই তো দিয়েছে, তাও তারা ব্যর্থ হয়েছে। এই কোর্টের একটা রায় দিয়ে তারা সাময়িক উল্লাস করবে, তারা তাদের অক্ষমতাগুলো ঢেকে তারা এই উল্লাসের মধ্য দিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপ আপনাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করবে। কিন্তু রাজনীতি, আমি আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই রাজনীতির এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে অনেকদিন পরে মনে হচ্ছে যে আসলেই রাজনীতি করছি। তো রাজনীতিতে দুঃসময় আসে, কিন্তু এটাই শেষ না। শেখ হাসিনা অত্যন্ত শক্ত আছেন, তিনি জানতেন এই রায়টা তার কি হবে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি ক্রমাগত কথা বলেছেন, তিনি বিশ্বের সামনে আজকাল কথা বলছেন। এবং এই যে সাজানো মামলা, এই যে ক্যাঙ্গারু কোর্টের রায়, এগুলো কোনো কিছুই থাকবে না। তাহলে এগুলো থাকবে না যে বলি, কিসের ভিত্তিতে বলি? যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, যে প্যাকেজে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে,
যে প্যাকেজে শেখ হাসিনা ফিরবে সেই প্যাকেজেরই অংশ থাকবে এই আইসিটিতে যে অবৈধ বিচারগুলো হয়েছে সব বাতিল করে দেওয়া, এবং সেটা হবেই। আমার এই কথাটা আপনারা নোট ডাউন করে রাখেন। আমার ভাই বোন বন্ধু বান্ধব বা আওয়ামী সমর্থিত আওয়ামী পরিবারের সন্তান এবং দেশের আপামর জনসাধারণ, আপনাদের সকলের হয়তো মন খারাপ হয়ে আছে। হয়তো কেন বলছি জানেন? যে এই ধরনের একটা রায় যে আসবে এটা আপনি আমি আমরা সকলেই জানতাম, ফরমেশে রায়ই আসবে, এর বাইরে কিছু আসবে বলে তো মনে করেন না। নাকি আপনারা মনে করেছিলেন যে এই কোর্ট শেখ হাসিনাকে বেকসুর খালাস দিবে এবং অর্ডার দিয়ে দিবে যে না উনিই প্রধানমন্ত্রী? এটা কি ভেবেছিলেন ভাই? ভাবেননি তো, না? যদি আপনি না ভাবেন তাহলে আপনি সঠিক পথে আছেন। কারণ এই ধরনের এই জঙ্গি কোর্ট বাই আইসিটি, জুলাই সিডিআই, এই কোর্ট থেকে যে এই রায় আসবে এটা তো আমি আপনি আমরা সবাই জানতাম, জানতাম না? আমি গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে রায় দুই প্রকার হতে পারে, একটা হতে ফাঁসির রায় দিয়ে দিতে পারে, আর একটা হতে যাবজ্জীবন। তো ফাঁসির রায়টাই দিল। তার কারণ হচ্ছে যে এরা মনে হয় আপনার ওই রিস্কে আর যাইতে চায় না। বুঝতে পারছেন? রিস্কে হয়তো যাইতে চায় না। আবার ওই যে দেখছেন নাকি শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী, উনি খুব হাসি হাসি, এই যে দেখেন ছবিটা দেখেন, যে হাসি হাসি চেহারায় যদি উনি খালাস পেতেন তাহলে আমি খুশি হইতাম, এই রায়ে আমি মর্মাহত। একটা মর্মাহত ব্যক্তির চেহারা কি এরকম? আমি হাসি হাসি, হ্যাঁ 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 আমি মর্মাহত ভাই। কিন্তু আমরা খুশি ভাই। আপনি যদি বলেন যে আমি কেন খুশি, আমি খুশি ভাই। কারণ হচ্ছে এই রায় একদম বরাবর রায় দিয়েছেন ওনারা। কারণ এই রায় না দিলে হয়তো বলতে পারতেন যে আরে দেখছেন তো আমরা তো সঠিক বিচার করেছি না, এইটাই দিবেন, দুইজনের ফাঁসি, একজনের 5 বছর কারাদণ্ড, তো আরো 240 মামলারও ফাঁসি হবে। তো দেখা যাক কতদিন আপনারা ফাঁসি দিতে পারেন আর কতদিন আমরাও ঝুলতে পারি। তো রায় কার্যকর হবে নাকি? কিভাবে রায় কার্যকর করবেন? আপনাদের লোক তো নাই। জামাতি রায়ে এখন শেখ হাসিনা চায়ের কাপে চা খাইতে খাইতে বলে তোমার যা ইচ্ছা করো, আই ডোন্ট কেয়ার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিবৃতিও দিয়েছেন, কিন্তু সে বিবৃতিগুলো আপনার ফেসবুকের বিভিন্ন পেজে পাচ্ছেন। তো আমি ভিডিও হয়তো লম্বা হয়ে যাবে এত বিবৃতি দিতে গেলে, যার কারণে আমি বিবৃতিগুলো না দেওয়ারই চিন্তা করেছি। আবার আপনারা অনেকে খুশি না যে এই যে 32 নম্বরের 75% তো ভেঙে ফেলেছিল, বাকি 25% আজকে ভাঙেনি, ভাঙতে পারেনি। প্রাণ প্রিয় সেনাবাহিনী এবং পুলিশ ব্যাপক মারধর করেছে, এতে কি খুশি? খুশি হওয়ার দরকার নেই, এটা একটা নাটক। এটাও আর একটা নাটক। তাই আমার ওই যে হেডলাইন ব্যানারটাতে দিয়েছি, নাটক কম করো প্রিয়। এটাও যে নাটক, এটা বুঝতে পারছেন? আরে ভাই, এটা যদি ভাঙ্গা থেকে রক্ষা করতে হতো তাহলে তো সেদিন প্রথম যেদিন ভাঙতে চাইছিল সেদিনই তো এই পুলিশ বিডিআর পিড়াইলে কি একটাও খালি থাকতো না। সেদিন দাঁড়ানি, সেদিন ওনারা ভাঙতে দিয়েছে, ভাঙো ভাঙো ভাঙো, ওনারাই উস্কানি দিচ্ছে। সেনাবাহিনী আইসাও চলে গেছে না? আজকে আবার দেখছেন তো সেনাবাহিনী আইসা ওই যে যেই বুলডোজার আনছে সেইটা ভাঙতেছে, পোলা পাইন্ডে পিটাইতেছে। এটা হচ্ছে আপনাদের একটু খুশি রাখতেছে, মানে আপনারা একটু খুশি থাকেন যেন আপনাদের একটা জিনিস তো বাঁচাইছি, নেত্রীরা ফাঁসির রায় দিয়ে দিছি, এদিকে 32 নম্বরের ভাঙা অংশ বাঁচাই। তো ভাই 32 নম্বর বাকি অংশ ভাইয়া ফেলাইলো আমার কি? ভাইয়া তোরা দরকারে ওখানের মাটি 200 ফিট মাটি তুলে নিয়ে যা, গর্ত করে দে, কোনো সমস্যা নাই। ওই বাড়ি আবার হবে, আর ওই বাড়ি যত ভাঙবি তত আমার লাভ, আপনার লাভ, আওয়ামী লীগের লাভ। কারণ ওই বাড়ির ভাঙ্গার যে ধুলিকণা সারা বাংলাদেশে গেছে, ওই বাড়ির প্রতিটি বালুকণা সারা বাংলাদেশের প্রতিটা জনগণের হৃদয়ে গেছে। আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যে বঙ্গবন্ধু যদি পাকিস্তানি কারাগারে মারা যেত তাহলে বাংলাদেশের প্রতিটা বাসায় একটা করে ওনার ওই কবর লাগাইতো, মানে আর্টিফিশিয়াল কবর বানায়, মানে প্রতিটা বাড়িতে একটা কোণা রাখতো যে এইটা হচ্ছে বঙ্গবন্ধুর কবর। কিন্তু দুর্ভাগ্য, উনি এই বেইমানের জাতের, এই বেইমানের এই দেশে, যে দেশ স্বাধীন করেছেন সেই দেশেই মারা গিয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে। তো ঠিক এখন যেটা ভাঙতেছো চুটতেছো, এই বঙ্গবন্ধু বাড়িটা ভাঙো, কোনো সমস্যা নেই, ভেঙে ফেলো। আর যা আছে এটা ভাঙলো কি আর না ভাঙলো এটা ভাঙো, কোনো সমস্যা নাই। এই বাড়ি না শুধু, এই জায়গা না শুধু, সারা বাংলাদেশের প্রতিটা এরিয়ায় এরপরে 32 নম্বর করবো।
আর আপনারা খুশি মনে এখন 32 নম্বর ভাঙতে পারতেছেন, আজকে এগুলো দিচ্ছেন। এগুলা কেন দিচ্ছেন ভাই? আপনার দেওয়া উচিত যে গ্রামীণ ব্যাংক কোন কোন জায়গায় আছে, আপনার কোন কোন এলাকায় ছবি সহ দেন। এই এলাকার এই রোডে এইখানে গ্রামীণ ব্যাংক, এইখানে গ্রামীণ টাওয়ার, এই রাস্তা দিয়ে বের হওয়া যায়, এই রাস্তা দিয়ে ঢুকা যায়, টোটাল ডায়াগ্রাম আইকা দেন। ইন্টারনেটে আঁকতে না পারলে কলম দিয়ে আইকা দেন, কলম দিয়ে আইকা দেন। 2-4টা দোকানের নাম দিয়ে দেন, যাতে যে কেউ বুঝে যে এটা অমুক দোকানের এই সাইড দিয়ে ঢুকতে হবে, এদিক দিয়ে ঢুকতে হবে। পারলে 2-4টা ছবি তুলে তুলে দেন যে এর আশপাশে এই জিনিস আছে, এই রাস্তা দিয়ে বাইরে আছে, এই রাস্তা দিয়ে ঢুকা যায়, কোন রাস্তায় গেলে কোথায় পড়বে, এগুলো ডায়াগ্রাম গ্রামীণ ব্যাংক দেন। গতকালকে রাতের থেকে এখন পর্যন্ত আমার 9টা গেছে, বাংলাদেশের যতটা আছে একটাও থাকতে পারবে না। এখন মূল দেখেন, আমাদের নেত্রীর ফাঁসি দিয়েছে, সেই ফাঁসি নিয়ে ওরা কি আমাদের কোনটা ছিড়বে সেটার কোনো কেয়ার করি না। ওদের হেডাম থাকলে আনুক, ইন্ডিয়া থেকে আইনা ফাঁসি দেওয়ার চেষ্টা করুক, ইন্ডিয়া দিবে না বলছে। আর এইটা আমাদের নেত্রী আমাদের চেয়ে ভালো বুঝে যে উনি কি করবেন, এটা উনি জানেন। সুতরাং আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে শুধু দড়ি ধরে মারো টান, স্বৈরাচার যাবে খান খান, সেই রকম গ্রামীণ ধরে মারো টান, ইউনুস হবে খান খান। গ্রামীণ শেষ করেন। গ্রামীণ শেষের পরে ইসলামী ব্যাংক, বুঝছেন, এতদিন বলি না, ইসলামী ব্যাংক, এইটাও শেষ করেন। জামাতের ইসলামী ব্যাংক শেষ করব, গ্রামীণ শেষ করব, এই দুইটা এখন টার্গেট রাখেন, এই দুইটা ফালাইতে থাকেন যে যেখানে যেভাবে পারেন। আর কি বালের করেন আপনারা, খালি ওই সাইনবোর্ডের মধ্যে মারেন, সবগুলোতে গ্লাস আছে, কিছু আছে, গ্লাসটা ভেঙে দিয়ে ভিতরে মাইরা দেন ভাই, ভিতরে মাইরা দেন, 1 বোতল পেট্রোল এমনি ঢেলে দিয়ে মাইরা দেন না, শেষ। সুতরাং ভাইয়েরা, মন খারাপ করে লাভ নাই, কিচ্ছু হবে না। আমাদের নেত্রী বলেছে আই ডোন্ট কেয়ার, আমার নেত্রী বলেছে উনি কেয়ার করেন না। উনি কেন, আমরাও কেয়ার করি না। তোরা ফাঁসির রায় এরকম দিতে থাক, কালকে দরকার আরো 13টা মামলার দে, সব দে। আবার আজকে সার্জিস কাকু কি বলছে, যে যতক্ষণ ফাঁসি হবে না ততক্ষণ নির্বাচনের আগে ফাঁসি চাই। ও বিএনপির ভাই, কি বুঝলেন? আর নির্বাচন আপনাকে হবে না, এই নির্বাচন হইতেও দেওয়া যাবে না। সুতরাং নো চিন্তা, ডু ফুর্তি, লাগায়া যান, ঠিক আছে? লাগায়া যান কি গ্রামীণ টাওয়ার। যেসব ভাই বোনেরা গ্রামীণ থেকে লোন নিয়েছেন, লোন আর দেওয়ার দরকার নাই, বাকিরা চেষ্টা করেন লোন নেওয়া। আরো আমানত যারা রাখছেন উঠায় নেন। গ্রামীণ সিম যেগুলো আছে ওগুলাতে বিভিন্ন অপশন আছে, ওই যে আপনার কি বলে টকিং অপশন, ইন্টারনেট অপশন, এখানে লোন দেয় ওরা। লোন নেন, লোন নিয়ে ওইটা খরচ করে সিমটা ভাঙিয়া ফালাই দেন, আপনার বাসায় এসে মামলা করতে পারবেন এরা। গ্রামীণ সিম যে 300 টাকা, 500 টাকা, 5,000 টাকা লোন আছে এই সিমের এগেস্টে, এইটার জন্য আপনার বিরুদ্ধে